डूबा डूबा रहता है ये मन, डूबा डूबा रहता है ये मन, डूबा डूबा रहता है ये मन, ये क्रेजी मन। ओ सोना ওয়েল আজকে যার বাড়িতে আমি চলে এসেছি তাদেরকে আলাদা করে পরিচয় করার খুব একটা প্রয়োজন নেই, তবে ইয়েস তাদের এই যে পরিচয় পর্ব যেটা আমরা শুরু করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে, তাদের দুজনের এক্স্যাক্টলি পরিচয়টা কি করে হলো, মানে তাদের লাভ স্টোরি অ্যান্ড দেন ঝগড়া হলে তারা কে কিভাবে সলভ করেন, সলভ করতে যাওয়ার মেথডটা কি, সেটা নিয়ে আজকে আমাদের গুছিয়ে আড্ডা। সঙ্গে রয়েছে উর্বি আর ওই পাশে রয়েছে সামিদ মুখার্জি, যাকে আপনারা খোকা বাবু যায় লাল জুতা পায় হিসাবেই আপনারা জানেন। ওয়েলকাম সামিদা। আজকে সামিদা খালি পায় এন্ড উর্বি রয়েছে পাশে। সামিদা তুমি বলো কেমন আছো? আজকের আমার সব ড্রেসগুলো আমি অরুণাকে দিয়ে দিয়েছো তুমি? অরুণাকে দিয়ে এক্স্যাক্টলি। সো আজকে সামিদা টোটাল ব্ল্যাক। আমি আসার সাথে সাথে বলছি সামিদা তুমি ব্ল্যাকই কেন আজকে? আজকে সামিদার কালারস গুলো আমি পরে ফেলেছি। তোমার সানগ্লাস নেই, জেনুইন যেটা থাকে কালার। আজকে ভীষণ সূর্য উঠেছে, ওই জন্য আমি সানগ্লাস পরিনি। যদি মেঘলা হয় আমি পরি। বেশ, কেমন আছো আগে বলো? এই প্যান্ডেমিক সিচুয়েশন, তার মধ্যে বেশ একটা ঠান্ডা ঠান্ডা মানে আবহাওয়াটা বেশ, বাইরে ভালো ঠান্ডা এই বছর পড়েছে, তো সেক্ষেত্রে কেমন আছো দুজনে বলো? লেডিস ফার্স্ট বলো কেমন আছো? এবার তুমি বলো। এরকমই চলো, লেডিস ফার্স্ট মেন্স ফার্স্ট, লেডিস ফার্স্ট মেন্স ফার্স্ট। চলো। আমি অলওয়েজ ভালো থাকি, আর উইন্টার আমার ভীষণ 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 প্রিয় একটা ওয়েদার আর কি, সিজন বলতে পারো। তো আমি শীতকালে আমি খুব ভালো থাকি, কারণ আমার গরমকালে আমি সহ্য করতে পারি না। মাথাটা গরম থাকে না, তোর মাথাটা ঠান্ডা থাকে। ও আচ্ছা, গরম সহ্য হয় ন্যাচারাল না, একটা এসি খালি মনে হয় সারাক্ষণ এসির ভিতরে থাকি। তো শীতকালে এলে আমি খুব ভালো থাকি। তো তুমি কি বউকে খুব ভয় ঠয় পাও, এরকম ব্যাপার আছে? ব্যাস আমি দেন। হ্যাঁ, বউকে তো ভয় পায় সবাই। সবাই তুমি পায়। কি খুব পাও না, মানে পাও না, মানে বলতে হয় তাই বলছো কোনটা? মানে যখন পাওয়ার কথা তখন পাই না, বাকি সময়টা সারাক্ষণই পাই। কোন সময়টায় তুমি পাও, কোন মানে সময়টায় ঘুম পাও? থেকে উঠে ওর মেজাজ কেমন থাকবে, আজকে ঘুমটা প্রপারলি হয়েছে কিনা, তারপরে তার মেজাজটা ঠিক আছে কিনা, আমি কোথাও কিছু অযথা জিনিস ফেলে রেখেছি কিনা, কোথাও নোংরা করেছি কিনা, সেটা তো আমার জানা থাকে না। সেইগুলোর জন্য কখন কি মেজাজটা কিরকম থাকে সেটা বোঝা মুশকিল। তবে এই উইন্টার কালেতে অনেকটা বেটার থাকে। তাতে বলছো তুমি একটু সেফ সাইডে? অনেক সেফ। ঠান্ডা পড়লে হঠাৎ ঠান্ডা লেগে যায়, হঠাৎ গরম লেগে যায়। ও আচ্ছা, মানে সেম দিনে সেম সময় হঠাৎ প্রচন্ড ঠান্ডা লাগে, আবার প্রচন্ড গরম তখন লাগে, সবকিছু খুলে দিতে হয়, এসি চালিয়ে দিতে হয়। তো সেগুলো একটুখানি বেটার আছে, শীতকালে রিলেটিভলি বেটার। রেগে গেলে এক্স্যাক্টলি কি করো, মানে সামিদাকে তুমি কিভাবে শাসনে রাখো? রেগে গেলে কি হয়, আমি সারাক্ষণই রেগে থাকি। আচ্ছা ঠিক আছে, চলো শাসনে কি করে রাখো? সামিদাকে তুমি শাসনে কি করে রাখো? তোমার খোকা বাবুকে শাসনে কি করে রাখো? এই রে, সেরকম কিছু না, ও সিলি মিস্টেক করে, এমনি কি এমনি শান্ত, ভীষণই শান্ত। এমনিতে মনের আসনেই রাখি, কিন্তু শাসনে রাখে। হ্যাঁ, আমি মনের আসনে খুব রাখি, শান্ত, কিন্তু ও আমায় ওই আর শাসনে কি রাখে। একটা মানে তোমরা জানোই ও একটু বেশি ভালো মানুষ, ওই জন্য একটু বকতে লাগে, শাসন করতে লাগে। সেটা কিরকম হয়, মানে শাসনের ভাষাটা? ওটাই তো আজকের আমাদের এই আড্ডার মেইন টপিক। ওটা এখন ওই সিচুয়েশনটা ক্রিয়েট না হলে কি করে বলতে পারো, ক্যারেক্টারে ঢুকতে পারছি না। সিচুয়েশন কিছু কি ক্রিয়েট করিয়ে দেবে কি এইমাত্র কি? এমনি আমার উপস্থিতিটাই হ্যাঁ, যথেষ্ট। আমার ধরো এই কিছুদিন আগে যখন আমি ঝুল ঝাড়ছিলাম, তখন আমাকে গান গাইতে ডাকছে, ভীষণ রাগ হয়ে গেছে আমার। তারপর একদিন আমি খুব টায়ার্ড ছিলাম, জার্নি করে এসেছি, আমাকে 1.5 ঘন্টা ধরে একটা গান গাইয়েছে। মানে গান গাওয়ালে আমার পরে যে গান গাওয়ার যে পরের পোস্ট মর্টেমটা যেটা হয়, সেটা বিশাল একটা প্রবলেম। মানে ওকে একটা বিশাল কাজ করিয়েছি। আচ্ছা, তুমি আমায় গান গাওয়ালে, ওকে, ওই জন্য আমি আজকে মুড নেই, ওই জন্য আজকে আমি পার্টিতে যেতে পারবো না, ওই জন্য আমি এটা করতে পারবো না, আমার পিঠ টিপে দিতে হবে, পিঠ ব্যথা করে, অনেক কিছু ব্যথা করে ওর গান ফান গাইলে, কাজ করতে বললে, কাজ করতে গেলে ওর বিশাল অসুবিধা হয়। আচ্ছা, রেগে গেলে পরে বা ঠান্ডা করার সময় কোন গানটা গেয়ে তোমাকে ঠান্ডা করতে, মানে সামিদার কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন, মানে বউকে সামলাও কি করে তুমি? মানে রেগে গেলে পরে গান গিয়ে কি সামলানো হয়? না না, একদম না। রেগে গেলে ওর পছন্দ মতন খাবার অর্ডার করতে হয় আমাকে। আচ্ছা, তখন আর সেই খাবারটা সেই রেস্টুরেন্ট কেমন বানাবে
সেটার ওপর ওর আমার এই রে মনটা ঠিক থাকে। মানে ও খেতে খেতে যদি ওর একটা চাইনিজ খাবার মনে হয় সেটা ঠিক মতন হয়নি, চাইনিজ খুব ভালোবাসে, মানে প্রত্যেকবার চেঞ্জ করে চাইনিজই আনা হয় আমাদের, মানে ওর জন্য আমায় খেতে হয়। তো যখন চাইনিজ খাওয়া হচ্ছে তখন চাউটা ঠিক হয়েছে, খিচুড়ি চিকেনে বেশি ব্ল্যাক বিন সসে বিনটা কম আছে, সেটার জন্য আবার আমার উপর মুডটা এসে যায়। মানে এই রে লিটারালি চাপে, মানে কখন কি হতে পারে আমার হাতে নয়। আমার জন্য আমি কোনোদিন বকুনি খাই না। আশপাশের কখন কাজের মাসিরা যারা আছে তারা ঠিক করছে কি না করছে, কোথাও পরিষ্কার আছে কি ওরা ঠিক কাজ করেনি, বা অন্য কেউ কিছু আমাকে এমন করে বলেছে বা আমি সেটার কোনো জবাব দিইনি, মানে অন্যের রাগ অন্যর সব এনভায়রনমেন্টের জিনিসগুলো আমার উপর পড়ে। আমার জন্য খুব একটা আমার উপর রাখে না, কারণ আমি খুব সাবধানে চলি, আমি যাতে কিছুটা ভুল করি। মানে তাহলে সবসময় ভীষণ মেপে চুপে তোমাকে চলতে হয়, বলো কথাও কি সময় মেপে চুপে, মানে একটা লুজ বেরিয়ে গেল বউকে মানে লুজ মানে আমার সঙ্গে যখন ওর ঝগড়া হয়, মানে অনেক মানে যখন হয় না, দারুণ সাবজেক্ট পেয়েছে, মানে আজ প্রচুর বলা আছে, প্রচুর বলা হবে না এরকম একটা ক্রিসমাস গিফট হিসেবে আসবে, ওকে বলা থাকবে। তো আমার সঙ্গে যখন ওর হয় ওই জিনিসটা একদম ওয়ান সাইডেডই হয়, ফ্যামিলি মোস্টলি ওয়ান সাইডেড হয়, অনেক বেড়ে গেলে তখন আমি কিছু একটা বলি, কারণ আমি কিছু বললেই আবার সেটার মধ্যে থেকে কি মিনিংটা সেটা বেরিয়ে যাবে। তো আর আমার একটা প্রবলেম আছে, আমি ভুলে যাই। ওকে ওকে, মানে আমি একটু আগে কি বললাম সেটা পরে ভুলে যাই, তো সেইটার ফায়দা নিয়ে ও তুমি ফায়দা না, আমার ও একদম উল্টো, আমি আমার প্রচন্ড মেমোরি, আর ও সব মনে থাকে, একটা ফুল স্টপও মনে থাকে। পরশুদিন কি বলেছিলাম, তার আগের মাসে কি বলেছিলাম, আগের বছর কি বলেছিলাম, সব মনে আছে। তাহলে তুমি এটা যখন বলেছিলে তাহলে তোমার এটা এরকম, তাহলে ইউ মেন্ট দ্যাট এরকম। আমার তো এখনই মনে নেই এক্ষুনি কি বলেছি এরে এতটা। একটা ধরো আমি যদি বলি যে তুমি এরকম রাগলে কি করে আমি তোমার সঙ্গে কথা বলবো, জাস্ট এন এক্সাম্পল বলছি, ও তুমি তাহলে বলেছো তুমি রাগলে কি করে কথা বলবে, সেটার একটা বিশাল মিনিং ও বার করে নেবে। এখন সেইটাকে কি করে চাপা দেবো, ওই জন্য বেশি বললেই প্রবলেম হয়ে যায়, ওই জন্য আমি শুনে যাই, শুনে কিছুক্ষণ বাদে ও খুব তাড়াতাড়ি ব্যাপারটা খুব বুঝতে পারছি, কিন্তু চলে যায় তাড়াতাড়ি। আচ্ছা, ভালো খাবারটা ভালো হয়ে গেলে বা ঠান্ডা ওয়েদার থাকলে বা বেশি ওর কাজকর্ম না থাকলে, ওকে বেশি গান গাইতে না বললে ও ঠিক থাকে। আচ্ছা, সমিতদাকে তুমি কি করে ম্যানেজ করো? এগুলো না সমিতদা তোমাকে ম্যানেজ করে বললে, তো এবার তুমি কি করে ম্যানেজ করো সমিতদাকে যখন একটু সমিতদা নিজে রেগে গেছে? ওটা কখনো হয় না, ওটা হয় না, নবগতি আসে না, ওটা আসে না। আমি এগুলো দেয়ালের সঙ্গে কথা বলি, রেগে যায় না, বাট একটা টাইমে খুব ন্যাগ করে, বুঝেছো তো, হি ইজ ভেরি ন্যাগিং, হি ইজ ভেরি ন্যাগিং। কিন্তু ধরো কোনো একটা নিজের পছন্দ হচ্ছে না, ও এমনিতে শান্ত, ঝগড়া করতে পারে না একদম, কিন্তু খুব ন্যাগিং, মানে একটা জিনিস হচ্ছে না তো হচ্ছে না, এটা না এটা না ওটা না, ওটা আমি ইরিটেটেড হয়ে যাই, তখন আমি চুপ করে থাকি। আগে প্রথম যখন আমি প্রথম চিনতাম আর কি, তখন আমি ঝগড়া করে ফেলতাম ওই টাইমটা, তারপর দেখতাম ওটা খুব বেড়ে যাচ্ছে, ওই জন্য ওই টাইমটাতে আমি চুপ করে থাকি, ডোজটা পরে দেবো, ডোজটা তো পরে আসে, সঙ্গে আসে পরে ওই সময়টা ওইভাবে ম্যানেজ। সেই ডোজটা কি অনেক বেশ বড়সড় ভাবে আসে, অন্য হাওয়া অন্য রূপে কোথাও থেকে আসে, ছোট্ট জিনিসের যেটা তখন একটা বড় রাগ, কারণ তার আগে আমি হয়তো ন্যাগা, হ্যাঁ আমি একটু ইরিটেট করি, মানে আমি একটু ভালোবাসার মানুষের সাথে যে কেউ করতেই পারে না, আমি ওর ওপর ন্যাগিং করি না। ধর অনেকগুলো কাজ একসঙ্গে এসে গেছে, এখানে আমার ম্যানেজার ফোন করছেন এটার শোয়ের ব্যাপারে, ওখানে একটা গান দিতে হবে, তার সঙ্গে ট্যাক্সের প্রবলেম, ইনকাম ট্যাক্সের জিএসটি, এই হিসেব এই একসঙ্গে সেগুলো আমি গেট পার্ট অফ। তারপর বাবা মা কিছু একটা বলেছেন, হয়তো ওনাদের কাছে যেতে হবে বা কিছু একটা, এইসব একসঙ্গে তালমেল মানে গুলিয়ে আমি একটা কাজ একরকমভাবে একবার পারি, মানে আই ক্যানট মাল্টিটাস্ক, দ্যাটস আ প্রবলেম ইন মি। মানে একটা গান, ওই জন্য আমি যখন দুটো গান একসঙ্গে করি আমি খুব বিচলিত থাকি যে কোনটা, কেন একটার মধ্যে আমি থাকতে ভালোবাসি, সেটা শেষ হবে তারপরে আরেকটা, সম্পূর্ণ হওয়ার পর আরেকটাতে আমি ঢুকতে পারি, কিন্তু জীবন তো তা চলে না, সব একসঙ্গে চলে। তো তখন আমি একটুখানি ইরিটেটেড হয়ে যাই, ইরিটেটেড হয়ে আমি একটা কিছু বলতে ঠিক করে মানে এখন খাবার পাচ্ছি না, হয়তো আমি বলে ফেলেছি, যদি বলে ফেলি যে আমি ব্রেকফাস্ট কি খাবো, মানে আমি এরকম নেই এরকম না, এটা কিন্তু বলে না, এখন ঝগড়া হয়ে যাবে এক্ষুনি, নেই বলেনি, আমি তো খাবার পাই না, এটা বলেছিল এরকম, মানে সেটা আমি মিন করে বলিনি, পাই না, না পেলে কি করে এত মোটা থাকি।
খেয়ে দে। সমিতদার প্রিয় খাবার সেগুলো কি তুমি মানে বানাতে পারো? হ্যাঁ পারি। আচ্ছা, মানে ওকে খুব ভালো ভেরি গুড, খুব মেটিকুলাসলি, খুব শান্ত। ও মানে ও যখন রান্না করে তখন যদি আমি এসে দেখতেও যাই কিচেনে, আমাকে তাড়িয়ে দেবে। মানে ও ভীষণ শান্তভাবে কনসেন্ট্রেট করে একটা, মানে গান গাওয়াতে যদি এতটা প্যাশনেটলি করতে আরো আমি খুশি হতাম। মানে রান্নাটা একদম বিশাল প্যাশনেটলি করে, আর দুর্দান্ত মেজারমেন্টটা, খুব ভালো মেজারমেন্ট। কিছু না, দেখলেই ভয় যায়। ইনফ্যাক্ট ওর সঙ্গে আমার প্রেম, যখন তুমি বলছো এই থেকে মনে পড়লো, আমার স্টুডিওতে এসেছিল তখন তো সিঙ্গার উর্বি আর আমি মিউজিক ডিরেক্টর সামিত, তো এসেছিল সামিত দা বলতো, কত রেসপেক্ট করতো তখন। মানে এখন কি বলে? আচ্ছা, এখন প্রেমে কি ভালোবেসে কি নামে ডাকে তোমাকে? বলবো? হ্যাঁ হ্যাঁ বলো বলো। এটা ভাবতে পারি না নিজেকে দেখে। বিল্টু, বিল্টু, এটা আবার আসে মুখ দিয়ে, জানি না কেন। বিল্টুর মতন দেখতে। মানে হু ইজ বিল্টু বাই দ্য ওয়ে? মানে কোন she has built that I am বিল্টু। হ্যাঁ, বিল্টুর মতন একটা ব্যাপার, মানে বিড়াল ছানা টাইপ একটা ব্যাপার। তুমি কি বলে ডাকো মানে ভালোবেসে? আমার অনেক নাম আছে, যখন যেরকম আছে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন কোন নামটা মনে আসছে? এই মুহূর্তে দাঁড়িয়ে এখন বলতে পারো না। এটা বাচ্চা ওর নাম পুরো একদম মানে চেপে ধরছে কপা কপ, একটা ডায়লগ মাটিতে বলছে না। হ্যাঁ, একটা ডায়লগও মাটিতে বলছে না তো। সো আচ্ছা, এবারে একটু বলা যায় তো তোমাদের। হ্যাঁ, যেটা তোকে বলছিলাম, আর দেখা হয়েছে হ্যাঁ, বিল্টু দেখা দা? হয়েছিল যখন আমার স্টুডিওতে শুধু বিল্টু? তখন বিল্টু ছিল না, তখন আমি সামিত দা ছিলাম। এখন ওকে, সামিতটাও ঠিক আছে, মানে ওকে। তো তখন ও আমায় বলেছিল যে তুমি কি খাও? আমি সবসময় ডায়েটিং করার চেষ্টা করে গেছি, দীর্ঘ 25-30 বছর ধরে চেষ্টা করছি ডায়েটিং করার। তো তখনও একটা ফেজ ছিল যে আমি খুব ওই ডালিয়া খাচ্ছি আর হাফ রুটি খাচ্ছি, এরকম একটা, মানে সেটা সকালবেলায় পাঞ্জাবিদের মতন সকালবেলাগুলো থাকে, রাত্রির থেকে অন্য হয়ে যায়, একদম চেঞ্জ হয়ে যায়। তো সেই ফেজে ছিলাম। তাই তুমিও ব্রাউন রাইস খাও? না, আমি তো ব্রাউন রাইস উইথ কি এক্সোটিক ভেজিটেবলস এন্ড চিকেন ভেজিটেবলস, এমন কিছু বললাম, বাবা খুব ভালো তো। কেমন? আমার তো ব্রাউন রাইসটা খুব বাজে লাগে, বিকজ আমি ডাল ভাত দিয়ে ব্রাউন রাইস খাই। বলে যে আমি তো এরকম করে খাই, তাই বা তাহলে খাওয়া, এমনি আর কি করে বলেছিলাম যে খাওয়া, ঠিক আছে। ও সিরিয়াসলি নিয়েছিল। তো ন্যাচারালি আমি স্টুডিও যাওয়ার আগে আমি খেতে বসেছি লাঞ্চ, আমি বাড়ি থেকে স্টুডিওতে যাবো, তখন খেতে বসেছি লাঞ্চ। তখন হঠাৎ ও বললো যে, আমার মাকে বললো যে, আমার হঠাৎ বললো যে আচ্ছা আই এম কামিং উইথ লাঞ্চ। ওদিকে একটা মেসেজ উর্বির, নেই রে, বলেছিলাম, আমি ভুলে গেছি। তো মাকে বললাম আজকে একজন সিনিয়র আসছে, সে খাবার বানিয়ে নিয়ে আসছে, তো আমি এখন লাঞ্চ খাবো না, দুটো লাঞ্চ খেতে পারবো না। সো আই ওয়েন্ট টু দ্য স্টুডিও। তারপরে সত্যি যে এক্সোটিক ভেজিটেবলস দিয়ে একটা চিকেন করে একটা ব্রাউন রাইসের তার বেডেতে, মানে একটা বিশাল একটা ডিশ করেছিল, যেটা ওয়াজ শুনতে নর্মাল কিন্তু খেতে অসাধারণ ছিল। অ্যান্ড প্রবাবলি সত্যি বলে না, মানে টু ক্যাপচার দ্য ম্যানস হার্ট টু কাম থ্রু দ্য স্টমাক। ওই পেট দিয়েই ঢুকেছে ও কিন্তু ঢুকেছে পেট দিয়ে আমার। আচ্ছা, তো তারপরে এবার প্রেমের গল্পে আসি, কিভাবে শুরু হলো, মানে কে অ্যাপ্রোচটা করলো, কিভাবে এগোলে, দেন লাইক সেটা একটু শুনবো। Well, I was in মুম্বাই তখন। হ্যাঁ, তখন মুম্বাইতে হোয়াটসঅ্যাপের সঙ্গে কাজ আমার শুরু হয়ে গেছে অনেক দীর্ঘদিনই। তখন সড়কের কাজটা চলছে, সড়কের কাজটা চলছে। একটা গান তখন জাস্ট কম্পোজ করেছে ও। আমি কলকাতায় এসেছিলাম, ওই যে ওই ব্রাউন রাইসটা খাওয়ানো, আমি কলকাতায় এসেছিলাম একটা কাজে। তো একটা গান ফান ওকে গাওয়ালাম, তো অ্যাজ এ সিঙ্গার। তো তারপরে যখন আমি ওয়াপাস গেলাম বম্বে, তখন হঠাৎ একটা মেসেজ এলো যে একটা গান করেছি আমি, মানে একটা গান ওর ভিডিও হয়েছে, তো সেটা আমার শেয়ার করলো। সো তখন আমি মানে আই ওয়াজ গোয়িং টু দ্য অফিস, তো মাইন্ডে ছিলাম না, এলাম রাত্রিরে দেখে নেবো, আমায় রিমাইন্ড করে দিস, এই বলা ছিল। তো রাত্রিরে যথারীতি একটা মেসেজ আসে যে শুনলে। না 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 না, রাতে মেসেজ করিনি, ভুলে গেছি আমি কোনোদিন কোনো ছেলেকে রাতে মেসেজ করি না। সন্ধ্যাবেলা? না না, সন্ধ্যাবেলা তো করিনি। আচ্ছা। তুমি তখন এয়ারপোর্টে
তুমি বললে আমার বম্বে ঢুকতে আমার রাত্রি হবে, নয় রাত্রে একটা নক করিস নাহলে সকালে। আচ্ছা, তো আমি রাত্রে করিনি, আমি সকালে নক করেছিলাম আর নক নক বলেছিলাম, এটা মনে আছে। যাই হোক সকালে আমার বলেছিল, বুঝলাম। না না সকালে বলেছিল না, আই এম কামিং টু দ্য সকালে বলেছিল, সকালেও আমার কাজ ছিল, আমি বলেছিলাম রিমাইন্ড মি লেটার, তখন বলেছিলাম তো না, তখন আমি শুনেছি। ও শুনেছিলাম, একদম এই জন্য আমার রাগ হয়। হ্যাঁ এটা তো মানুষ ভুলতেই পারে, সব ভুলে যায়। আচ্ছা শুনে আমরা বেসিক জিনিসটা মনে আছে, সময়গুলো মনে নেই। তো শুনে আমি তখন আমার ভালো লাগেনি, খুব একটা নর্মাল লেগেছিল। ওকে, কিছু কিছু মানে আমার কাছে সিঙ্গার হচ্ছে, আমি সিঙ্গারের সঙ্গে কোনোদিন আমার কোনো প্রেম হয়নি, হবে না ধরেই রেখেছিলাম, হতে পারে না, কারণ সিঙ্গার আমার স্টুডেন্ট, মিউজিক ডিরেক্টর সিঙ্গারের সম্পর্কটাই ওরকম যে ওকে শেখাই বা ওকে বোঝাই, ভালো গাই বা যে ভালো গায় তাকে গাওয়াই, মানে ওই সম্পর্কটা গুরু শিষ্যর সম্পর্ক আমার মধ্যে এরকম ভাবে আছে। তো সেই আমার মনে হচ্ছিল এইগুলো ভুল হয়েছে, সেগুলো আমি ওকে বলে দেবো, কিন্তু এখন বলার মতন পরিস্থিতিতে নেই। আমি তখন বলেছিলাম যে তুই রাত্রি কটায় জেগে থাক, কারণ আমি রাতে, আমি তখন বম্বেতে এমন হতো সারাদিন মিটিংস থাকতো, কাজ থাকতো, রাত্রে আমি যখন আমার স্টুডিওতে থাকতাম, আমার বাড়িতে স্টুডিও আছে, থাকতাম, তখন আমি যাবতীয় মানে কাজ ছাড়া যদি কাজ থাকে সেইগুলো আমি তখন অ্যাটেন্ড করতাম না। যথারীতি আমি বলেছি কি যে তুই রাত্রে কটায় ঘুমোস বল, তখন ও বললো যে আমি রাতে আমি নাইট আউট। ঠিক আছে, তাহলে আমার রাত্রে একটা পিং করিস, আমি তখন তোকে বলে দেবো ডিটেলসে। ও আমায় জিজ্ঞেস করেছিল ভালো লেগেছে, আমি ছিলাম না, এইটুকু হোয়াটসঅ্যাপে ছিল। তখন বলেছিল সত্যি কেমন লেগেছে, ও কেমন লেগেছে ভালো, আমি লিখেছি সত্যি, তখন লিখেছে না, হ্যাঁ ও হোয়াটএভার, মানে ওইরকম আমি মনে রাখে না। কি চাপ, এই চাপগুলো আমাকে ফেস করতে হয়, এইটা নিয়ে আমার সঙ্গে ঝগড়া হয়। এই ডিটেলসে আমার মনে থাকে না, ব্যাপারটা মনে আছে কিন্তু আমার ডিটেলসে মনে থাকে না। তো সেইটা যেটা মানে দ্য কমিউনিকেশন ওয়াজ যে কিছু আছে না, মানে সত্যি আমি বলেছিলাম না। তখনও ফোন করেছিল যে কি বা মেসেজ করেছিল আমার মনে নেই, তখন আমি বলেছিলাম রাতে জানাবো, মানে কামিং টু দ্য পয়েন্ট বেসিক্যালি। তো রাতে আমার একটা তখন স্টুডেন্ট আসতো, স্টুডেন্ট চলে গেল, তারপরে she called up. You called up or I called up? I called up. Sure. হ্যাঁ আমি কল করি না, আমার রক্তে নেই কোনো ছেলেকে কল করার। সেটা ছেলে না, মিউজিক তুমি তো না মিউজিক ডিরেক্টর তো আমি ফোন করিনি। আমি ফোন করেছিলাম। আচ্ছা যাই হোক, আমি ফোন করেছিলাম। না আমি তোমায় বলেছিলাম করতে তো। না না তুমি বলেছিলে জেগে আছিস? ও ঠিক হ্যাঁ আছে। আছি। আচ্ছা কল করি এখন? হ্যাঁ ওকে হোয়াটএভার দ্যাট ওয়াজ ওকে। তো কল করে তখন আমি বললাম যে কোথায় রেকর্ডিং করেছিস সেটা ইত্যাদি, মানে অল দ্যাট সব কথা হলো। তখন বলে ওটা করতে করতে অনেক কথা হলো। দেন আমি ওর কিছু মানে ওর পাস্টের যাদের সঙ্গে যা যা ছিল আমি জিজ্ঞেস করছিলাম, ও জিজ্ঞেস করছিল, এমনি এমনি কথা হচ্ছিল। রিলেশনশিপস এন্ড অল না কাজের মধ্যেই কথা হচ্ছিল। তারপরে কি করতে করতে ও বলে কিছু তোমার কি কি চলছে, আমি বললাম এই কয়েকটা কম্পোজিশন হচ্ছে, একটা ছবি আসছে, সেটার কয়েকটা গান হয়েছে, এরকম একটা গান এখন ওই গানটা নিয়ে আছি আমি, একটা গান নিয়ে। তখন বললো কিরকম গানটা, তো অবভিয়াসলি আমি গানটা শুনেনি, আমি মুখে গিয়ে একটু শুনিয়েছি যে এরকম গান একটা, তাই তো মুখে গিয়ে শুনিয়েছিলাম। তো শুনে শি ওয়াজ কোয়াইট ইমপ্রেসড। একটা হচ্ছে মানুষের ভালো লাগা, হ্যাঁ যখন দুটো মানুষের মধ্যে কিছু এক্সচেঞ্জ হয়, একটা হচ্ছে মানুষের ভালো লাগা, আর একটা মানুষ ভালো লাগে কি খারাপ মন্দ লাগে সেটা তার ব্যাপার, ইমপ্রেসড হওয়া কি না ইমপ্রেসড হওয়া তার ব্যাপার। কিন্তু আরেকটা হচ্ছে মানুষ সেটাকে বারিকভাবে দেখতে পাওয়া, মানে একদম সেটাকে কানেক্ট করা, যেটাকে আমরা বলি কানেক্ট করা। যেরকম ওর গানটা যদি ভালো নাও লাগে, আমি ওকে কানেক্ট করেছিলাম সেই গানটাতে, ওর ভালো লেগেছে, ভালো লাগাটা ইম্পর্টেন্ট নয়, বাট ও কানেক্ট করে এমন এমন কয়েকটা জিনিস বলে, যেরকম এখানে কি তুমি ভায়োলেন্স ইউজ করেছো, এখানে কি এরকম করেছো, দ্যাট কানেক্টেড মি বিশালভাবে, যে হ্যাঁ এটা কি করে বললো, সত্যি তো না, হ্যাঁ হ্যাঁ এখানে এরকম করেছি, এরকম করেছি, এরকম করছি, এরকম ভাবছি গানটা। সো ও খুব মানে সিরিয়াসলি জিনিসটাকে একটা অন্য জায়গা থেকে শুনে আমাকে বলছিল। একবার গানটা গেয়েছি ওকে,
তো দ্যাট রিয়েলি আমাকে হয়তো কোথাও নাড়িয়েছিল, সেটা তখন বুঝিনি। করতে করতে আমরা টকিং, এমনি কথা বলছিলাম মিউজিকের ব্যাপারে, এরকম এদিক ওদিক কথা বলতে বলতে তারপরে রাখারই সময় এসে যায়, বেশি তো কথা বলার কিছু নেই। আর ওকে আমার মানে ওর যার সম্পর্ক আমার সঙ্গে ছিল, তখন ওর একজন বয়ফ্রেন্ড ছিল যখন আমি ওকে চিনতাম। আচ্ছা, তো ন্যাচারালি আমি ওকে বোন বোন বলেই ডাক মানে করতাম, মানে বোন মানে সেই বয়ফ্রেন্ড আমাকে বলতো যে তোর বোন। আচ্ছা, মানে আমি কোনোদিন ওকে বলিনি ও আমার সামিদা বলতো, মানে ব্যাপারটা ওই রকমই। একটা ভদ্র সভ্য মেয়ে জেনারেলি, একটা আমার থেকে অনেক বয়সে ছোট মেয়ে, তো তার সঙ্গে যতটুকুন কথা বলা যায় একটা গান বাজনা নিয়ে কথা, ওর সঙ্গে কোনোদিন ইয়ার্কি ফাজলামও হয়নি। অনেক সিঙ্গারের সঙ্গে আমার হয়তো ইয়ার্কির সম্পর্কও আছে, অনেক মজা মিমিক্রি এই ওই এইসব করা হয়, ওর সঙ্গে সেই সম্পর্কটা ছিল না। খুব একটা ওর কথাটা আমার অদ্ভুত লাগতো, ওর ডায়ালেক্টটা আমার একটু অদ্ভুত লাগতো, স্পেশালি ফোনেতে ভীষণ মানে অ্যাট্রাকটিভ লাগতো, মানে অ্যাট্রাকটিভ মানে কিরকম ডিফারেন্ট লাগতো, ভীষণই একটা মিষ্টি অথচ কিরকম কড়মড় কড়মড় করছে একটা কিরকম, হ্যাঁ মানে সনিক্যালি আমি বলছি, খুব মনে থাকতো। তো সেইটা আমার মনে থাকতো। ওকে একবার আমি প্রথম জিজ্ঞেস করেছিলাম যে তোর এক্স্যাক্টলি মনে নেই, আমার বাবা বলবে যে তোর গানের মধ্যে কিরকম, তোর কি মনে হয় তুই কিরকম গাস, কিরকম তোর ফিলটা কিরকম? ও বলেছিল বড্ড ফিল আমার আছে, এইটা আমার মনে আছে। সো ওর কি সামথিং ডিফারেন্ট, ওর মধ্যে একটা ইনোসেন্স আছে, তো সেটা আমার মনে ছিল, ওই হিসেবে ওর সঙ্গে কথা বলছিল। বলতে বলতে তুমি বিশ্বাস করবে না, আমি কখন যে ওকে বলে দিয়েছি যে আমি ওকে ভালোবাসি, আর কোথা থেকে কথাটা এসেছে, এটা কিন্তু মানে আমার না ফোন করার আগে সেই ইন্টেনশন ছিল না, তখন কথা বলতে বলতে সেটা কোনো, এটা ওই রাতের গল্পটাই তুমি বলছো, তাতে একটা রাতেই হয়েছে। ধরো আমাদের তখন কথা বলেছি 20-25 মিনিট, 20 মিনিট মতন কথা বলেছি। ওকে, জাস্ট একটা ওর গান নিয়ে, যে ও গানগুলো কোথায় কোথায় কি কি ভুল করেছে, কেন ভালো মিক্সিং হয়নি, এই নিয়ে বলেছি। ভিডিওটা ভালো হয়েছে, এই ও আমার একটা গান শুনলো, তখন সেটা নিয়ে ও মন্তব্য করলো, এই আর আনুষঙ্গিক কিছু কথা। তার মধ্যে প্রসঙ্গটাই আসে না, না ইন্টেনশন আসে, না কারণ আসে, না দরকার আসে, না কোনো ভাবনা চিন্তা আছে, না কোনো মানে কোনো প্রিকনসিভড কিছু আছে। সেইখানে হঠাৎ আমি যে কখন বলে দিলাম আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি, তোকে ভালোবাসি। আর মানে আমি তো বলেছি বম্বে থেকে কলকাতায় ধরো বলা হয়েছে যেটুকু সময় লাগে সেটা বোধহয় পৌঁছয়নি, ও বলেছে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি। এটা কি করে হলো আমি জানি না। তখন তো তুমি একটা রিলেশনশিপে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি বিবাহিত সেই মুহূর্তে। আচ্ছা, কোনো কারণ মানে দূর সে কোনো কারণ যেটা আমাকে খুব বলিয়ে দিয়েছে মনে হয়েছে সিরিয়াস, মানে আমি কিছু চা খাবি? হ্যাঁ ঠিক আছে। তো এবার কি হয়, জেনারেলি আমি আমারটা বলছি, আমাকে কেউ প্রপোজ করলো, মানে হিস্ট্রি যেটা বলে আমি অন্তত 2-2.5 মাস সময় নিই মানে বলতে, পুরো জিনিসটা বুঝে 2-2.5 মাস 2 সেকেন্ডও না, 2 সেকেন্ডও নেই না। কি করে হলো আমি ফার্স্ট অফ অল আমি বলেই না মনে হচ্ছে যে ওটা কি করে কি ওকে মানে কোনো কারণ মানে ইম্পসিবল, মানে তোকে আমি বললাম যে তার মানে কি বলবো, তার প্রি হিস্ট্রিটা আমি তোকে যেটা বললাম যে ওকে মানে আমাকে বোন টাইপের ধর। আর আমার জেনারেলি কলকাতার মিউজিক ডিরেক্টরসদের মধ্যে অনেকজনের সাথে আমি কাজ করেছি, চিনি পার্সোনালি, তো ওকে আমার সবার থেকে ডিফারেন্ট লাগতো। প্রত্যেকের একটা ইন্টেনশন ছিল, এখনো আছে কিনা জানি না, কিন্তু ওর কিন্তু গান গাইতে গেছি তো গানটাই গেয়েছি, ও শিখিয়েছে কীভাবে, মানে আগেকার কথা বলছি আমি। তো তখন আমার খুব ডিফারেন্ট লাগতো। আর আমি মিউজিক ডিরেক্টরের সঙ্গে প্রেম, ও যেমন সিঙ্গারের সাথে ভাবতে পারে না, আমি ওটা ভাবতে পারতাম না, মানে একদম ওর থেকে আলাদা। হ্যাঁ মানে যাকে ভালোবাসবো সে এইসব কাজকর্মের মধ্যে নয়। আচ্ছা, আমার যার সাথে ঠিক হয়েছিল সে এক থেকে আলাদা, মানে এই ওয়ার্ল্ডে হবে না। তারপর সেই জিনিসটা ম্যানেজ করলে কি করে? কারণ বাড়িতেও তো তোমাকে বলতে হবে তুমি একটা রিলেশনশিপে,
তোমার একটা লাইফ রয়েছে, তোমার সেখানে বাচ্চা রয়েছে, ফ্যামিলি রয়েছে, বউ রয়েছে, সেটাকে এবার তোমরা কোপ আপ করে জিনিসটাকে কি করে সামনে আনা, দেন লাইক এগুলো কি করে? দেখো এর মধ্যে ইটস আ লং স্টোরি, লং স্টোরি, ইটস আ লং স্টোরি। ওর তো ন্যাচারালি ও একটা জায়গায় এনগেজ ছিল, ইনফ্যাক্ট ওর ডেস্টিনেশন ওয়েডিং সব পাকা ছিল। আর আমার তো ডেস্টিনেশন হয়ে গিয়ে শেষ ছিল লাইফে, মানে ওই দিকটা কোনো ভাবার কোনো গল্পই ছিল না। মানে we're not happy with the thing now. No, মানে হ্যাপি স্যার আমি সেটা নিয়ে এখন আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস দ্যাট। মেইন জিনিসটা হচ্ছে যে আমার আর মানে ম্যারেজ তো ছেড়ে কোনোদিন ভাবিনি, ম্যারেজ না কোনোদিন ভেবেছি কারোর সঙ্গে আবার ভালোবাসবো ওরকম মানে আমি আমার জোনেতে মিউজিক নিয়ে আছি। হ্যাঁ, আমি একটা সন্ন্যাসীর মতন ধরো, মানে বললে ওরকম লাগে, একটা সাধনা নিয়ে আছি বলতে পারি, একটা সাধনা নিয়ে নিজের জগতে, নিজের নেশাতে নিজের মতন আছি। স্পেশালি বম্বেতে আমি নিজের সঙ্গে থেকেছি তো অনেক দিন, মানে যেটা আমি এখানে কখনো থাকিনি। আমি আমার বাবা মার সঙ্গে বা যারা ছিলেন তাদের সঙ্গে, আমার পরিবারের সঙ্গে থাকতাম, বন্ধু বান্ধব সবাই চেনা শুনো, সবার মধ্যে থাকতাম। আর গ্রোন আপ, আই এম বর্ন ইন কলকাতা, কলকাতাতেই আমি ছিলাম চিরকাল টিল মিড এজ বলবো। দেন সাডেনলি হোয়াটসঅ্যাপ ডাকে অ্যান্ড আই হ্যাড টু গো। তো সেগুলো তো ঠিক আছে। তো ওইখানে কি যখন আই ওয়াজ স্টেইং ইন বম্বে, তো আমি নিজের সঙ্গে অনেক সময় কাটিয়েছি, আর নিজে একা থাকা। হ্যাঁ, প্রথম দিকে আমার একটা কাজের লোকও ছিল না সেরকম। আমার ভালো লাগতো নিজে কুকিং করা, এই মানে কুকিং মানে ধরো ব্রেকফাস্টটা বানানো, এই বানানো। তারপরে অবভিয়াসলি আমি একা থাকতে পারি না, একটা কাজের লোক থাকতো। বাট ঠিক আছে, এই একা থাকাটা খুব আমার আনন্দ হতো, আমি পেতাম। আমি ইভিনিংয়ে সুইমিং করতে যেতাম, কাজ করে এসে একা সুইমিং করছি, একা থাকছি, একা সারা রাত ধরে গান করছি, সকালে ঘুমোতে যাচ্ছি, একটা নিজের জোনে ছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ গুড এনাফ। যে আমার কিছু দরকার ছিল কোথাও কিছু, একদমই না। তো যখন ওর সঙ্গে হলো এই জিনিসটা, ভালোবাসা তো হয়ে গেল। তো ন্যাচারালি তারপরে শি কেম টু বম্বে অ্যান্ড হোয়াট এভার, সেগুলো আমি একটু স্কিপ করে যাচ্ছি। অবভিয়াসলি ইটস বিউটিফুল টাইম। আসার আগেও যেটা আমাদের কথা হতো, ইটস বিউটিফুল টাইম। একটা বন্ধু, একটা সাথী পাওয়া, একটা জীবনের একটা একরকমভাবে দেখতে পাওয়া, একরকমভাবে একটা মানে শৈশব খুঁজে পাওয়া। বেসিক্যালি আমি খুব ছোট বয়সে আমার ফার্স্ট ম্যারেজ হয়। সো আমি মানে কি বলবো, মানে আমার টিনেজটাই হয়নি। আচ্ছা। সো আবার আই ওয়েন্ট ব্যাক টু মাই টিনেজ। যদিও আমি খুব একটা যে সবসময় খুব ম্যাচিওর হয়েছি তা আমি বলবো না, কিন্তু তাও একটা তো হয়। ওয়েন ইউ নট ইন গুড মুড, তখন আনন্দেতে মানুষ অনেক কিছুই হুল্লোড় করে। আর যখন আনন্দ থাকে না, তখন হয়তো মানুষ অনেক কিছু জীবনের রিয়ালিটিগুলোকে চাপ হিসেবে নিয়ে নেয়। তো সেই রকমই, তো ওই আনন্দটা ফিরে পেলাম। সো ইট ওয়াজ আ বিউটিফুল টাইম। বাট সেসব টাইম তো ঠিক আছে। তারপরে হোয়াট হ্যাপেন্ড ওয়াজ, হোয়াটসঅ্যাপের সঙ্গে আমি প্রচণ্ডই ক্লোজ। তো যা আমার জীবনে ঘটে আই শেয়ার উইথ হোয়াটসঅ্যাপ। তো ন্যাচারালি হোয়াটসঅ্যাপ জানতে পারেন, তখন বলে যে ইটস এ ভেরি তোমার নাকি শুনেছি এরকম এরকম এরকম। হ্যাঁ ঠিকই শুনেছেন, আমার এরকম এরকম এরকম। তো তখন উনি বলেন আমার সঙ্গে দেখা করবে, মানে ওর সঙ্গে দেখা করবে বলে আমরা রেডি হই। কিন্তু হোয়াটসঅ্যাপ নিজেই চলে আসে আমাদের বাড়িতে, আর অফিসে যেতে হয়নি, হোয়াটসঅ্যাপ নিজেই চলে আসে। ছবিও বোধহয় পোস্ট করেছিল এটা, একটা হোয়াটসঅ্যাপ এসেছিলেন তোমাদের বাড়িতে। হোয়াটসঅ্যাপ তো অনেকবার আসেন, উনি পোস্ট হয়েছিল। উই আর ভেরি লাকি টু হ্যাভ হিম। এরকম হঠাৎ করে প্রথম দেখাটাই কলিং বেল। তোমাকে আগের ইন্টারভিউতে আমি বলেছিলাম, আমি সেটাই বলছি, ওখানেই আমি শুনেছি, ছবি আমি বলছি। ছবিটা সেই দিনের ছবিটা বোধহয় কখন আমরা পোস্ট করি, সেদিন আমি ছবি তোলার কথা আমার মাথাতেও আসেনি আমার। পরের হোয়াটসঅ্যাপের মতো একটা মানুষকে মিট করাটাই প্রথম মিট, জার্নি হবে সেটা ভীষণ আলোকিত একটা ব্যাপার। হ্যাঁ, তারপর তো হোয়াটসঅ্যাপ এলো। এবার তারপরে সে ন্যাচারালি ওকে দেখে তারপরে আমাকে বলে যে আমার জীবনে এরকম এরকম আমার একটা হিস্ট্রি আছে।
আর ওরও একটা ব্যাপার আছে। তো হাউ ডু ইউ সি ইয়োরসেলফ, হতেই পারে কেউ কাউকে ভালোবাসে, তো সেটা থাকলো, ভালোবাসা থাকলো, বা যেরকম জীবন চলছে চললো। এটা প্রথম বাচ্চা পরখ করে। তো আমরা বলি বা আমি বলি না এটা এরকম নয়, আমি ওকে বিয়ে করবো বা আমি ও আমার সাথী হবে, এইরকম না যে একটা এখানে একটা সেখানে, ওরকম ব্যাপার। তো সেই সিদ্ধান্ততে আসি যখন, তারপর আচ্ছা আমি খালি আমার বাবাকে নিয়ে খুব চিন্তিত ছিলাম, কেননা আমার বাবা সব তো বোঝে না, সবাই সব জায়গায় সব কিছু বোঝেন না, যারা বুঝে যাবে আলটিমেটলি তারা বুঝে যাবে। নিশ্চয়ই একটা নেগেটিভ জিনিস কখনই ভালোবাসে, একটা কিছু ভাঙতে ভালো লাগে না কখনো, সে যেমনই হোক, সেটা কারণ যাই হোক, কিন্তু একটা গড়েছে মানে একটা অলরেডি ভেঙে গেছে, সেটা আমি কিছু করার নাই। সেই সত্যের সম্মুখীন হওয়াটাই হচ্ছে মেন জিনিস, দ্যাট ওয়াজ দ্য মেন থিং, সত্যের সম্মুখীন হওয়াটা। ইট ইজ সামথিং উইচ ইজ হ্যাপেন্ড ইন মাই লাইফ, ইট ইজ নট আ চয়েস এনিমোর ইন মাই লাইফ যে আমি এটা চুজ করবো। হ্যাঁ, চয়েস একটা থাকে যে আমি মিথ্যে কথা বলে থাকবো জীবনে, সেটা থাকে। তো সেই পথটা আমি ভেবেছিলাম যারা আমার সঙ্গে যুক্ত আছে বা যে যুক্ত আছে তাকেও বলে দেওয়া আমার কর্তব্য, অ্যান্ড তার সেটা হক। তো সেটা খুব একটা কঠিন একটা জায়গা দিয়ে আমায় যেতে হয়, একটা আগুনের ওপর দিয়ে যেতে হয়। হ্যাঁ, ভাট সাহেবের সঙ্গে যেহেতু উনি একটা অভিভাবক টাইপ আমার বম্বেতে ছিলেন, তো ওনার সঙ্গে সেই জিনিসটা করি। ইনফ্যাক্ট এরকম হয়েছে উনি রিহার্সাল করেছেন আমার বাবা হিসেবে। আমার মেইন প্রবলেম ছিল আমার বাবাকে বোঝানো, কেন বাবার যে বয়স হয়েছে, বাবারা ওই জামানার নয় যে জিনিসটা বুঝতে পারবে যে ভালোবাসা, প্রেম বা ভালো থাকা কি, নিয়ম কানুনের বাইরে অত ভাবা তাদের না, বয়স পারমিট করে না। উনি ওরকম মানুষ, ব্যক্তি যাকে আমি দেখেছি ছোটবেলা থেকে, যে সেরকম মতন। তো আঘাত তো মানুষকে দেওয়াই যায়, কিন্তু আঘাত দিতে গেলে আমার ক্ষেত্রে কি হয়, আমি বেশি আঘাত পাই। কিছু করে দেওয়া, কিছু বলে দেওয়া, কিছু করা না করাটা বড় কথা নয় আমার কাছে। হ্যাঁ, ডেফিনেটলি জেনে কাউকে আঘাত করাটা, আমি নিজেকে আঘাত করার মতন লাগে। তো সেই যেগুলো করণীয় সেগুলো করতে হবে। ধরো একটা যদি তোমার হাতে কেটে যায়, সেখানে আয়োডিন দিতেই হবে বা ওষুধ দিতে হবে, সেখানে লাগলেও দিতে হবে, সেই রকমই ব্যাপারটা। হ্যাভ টু গো থ্রু, ইটস আ ভেরি ডিফিকাল্ট, বলা সহজ, বাট একটা কি বলবো, একটা ওয়ার্ল্ডলি মানুষের জন্য এতটা পথ পেরিয়ে আসার পর সেই ডিসিশনের কথা বলছি না, সেটাকে ব্যাক করা উইথ নাথিং ইন ফ্রন্ট। যখন ওর বাবাকেও আমি এই জিনিসটা বলতে গেছি, ওর বাবা মার সঙ্গে দেখা করতে গেছি, সেটাও ওর সাইড থেকে কোনো চাপ ছিল না, বা ওর বাবা মাকে বলিও নি সেরকম মতন ভাবে, আমি বলেছি কি। তোর বাবা ন্যাচারালি একমাত্র মেয়ে, তো সেখানে ওনারা বলছেন যে মানে আমি তো বুঝতে পারছি না, মানে আমি কোনো কোয়ালিফিকেশনই নেইনি ওর হাত চাওয়ার মতন আমার কাছে, না কোনো কোয়ালিফিকেশনই নেই, যেটা একটা মানুষের হয়, মানে দরকার হয় তার মেয়েকে যার কাছে দেওয়ার মতো। তো মা খুবই অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন আমাকে ব্যক্তি হিসেবে। বাবার কিছু প্রথম দিকে কিছু ছিল, ন্যাচারালি সেটা থাকবে, তো সেটাকে বলা, কিন্তু ওনার আলটিমেটলি ওনারা ভীষণই ভালো মানুষ, আলটিমেটলি ওনারা বুঝতে পারেন যে আমি সত্যি কথা বলছি, আমার সততাটা বুঝতে পারেন, আমার ইন্টেনশনটা। ইনফ্যাক্ট একটা কথার মধ্যে একটা জায়গায় ছিল যে ওনার বাবা জিজ্ঞেস করছিল, তুমি তুমি কি বলতে এসেছো, আমি বুঝতেই পারছি না, মানে বলতেটা কি এসেছে। আমি বললাম যে আমি জানি না কি বলতে এসেছি, আমি আমার জীবনের সত্যিটা আপনাদের জানানো দরকার, সেইটাই আমি অল দ্য ওয়ে বম্বে থেকে এসে আপনাদের বলতে এসেছি। তো সেটা যেরকম একটা পথ পেরোনো হলো, একটা ব্যারিয়ারকে পেরোলাম, তেমনি আমার বাড়িতেও আমি বললাম, সেটা একটা বিশাল বড় ব্যারিয়ার। যখন আমার ডালপালা গজিয়ে গেছে এত, সেটা গোড়া থেকে যখন আবার নতুন থেকে শুরু করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। লট অফ ভালোবাসা তো লাগেই, ভালোবাসার জন্যই তো জিনিসটা, তার সূত্রটা। তার থেকে অনেক বেশি ভালোবাসার পাশে নিজেকে শুদ্ধ হয়ে সৎ হওয়াটা,
মানুষ কি কিরকম আমাকে দেখছে, আমার ফ্যামিলি, আমার বৃহত্তর ফ্যামিলি যদি বলি, আমার পরিবার, আমার বাবা মা অ্যান্ড আমার ছেলেদের কথা বলছি না, আমি আমার বৃহত্তর ফ্যামিলির কথা বলছি, আমার দাদা দিদিরা, এই ওই, আমার খুব একটা বড় পরিবার, সেখান থেকে আমি পুরো বঞ্চিত হয়ে গেছি। তারা আমাকে মানেনি না যে আমি বেঁচে আছি। মানে ইনফ্যাক্ট এই কথাটাই আমার দাদা দিদির থেকে শুনতে হচ্ছে, উইচ ইজ ভেরি ভেরি পেইনফুল। মানে আমার মায়ের ফোঁটা, রাখি, সেটা কি সব এখনো চলছে? হ্যাঁ চলছে, সারা জীবন হয়তো চলবে। তারা যেটাতে বিলিভ করতে চায় সেটা তাদের ব্যাপার। বাট আমি অনেক কিছু জীবনে দেখলাম যে সত্যি কথা বললে সেটা কারোর যদি ফেভারেবল না হয় বা কারোর নিজের কি বলবো তার ইচ্ছা মতন যদি না হয়, সে সত্যিটাকে তারা গুঁড়িয়ে ফেলে দেবে। অ্যান্ড সেটাতে তাদের কিছু যায় আসে না, কিন্তু তাদের যায় আসে তাদের নিজেদের ব্যক্তিগত জীবনে কোথাও না কিছু থাকলে তারা এই সত্যিটাকে গ্রহণ করতে পারে না। এবার বলো যে তোমরা এই উইন্টার পিরিয়ডটা কিরকম ভাবে সেলিব্রেট করছো, কোথায় যাচ্ছো, কিছু প্ল্যানিং আছে? ঘুরতে যাবো এখন, এই বছর প্যান্ডেমিক, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বছর প্যান্ডেমিকের জন্য শোজের খুবই বাজে হালত, আমরা সবাই জানি। একটু মোরজড হয়ে যাচ্ছি আমরা, ওটা আমাদের একটা অক্সিজেন তো ওটা এখন তো হচ্ছে না, খুবই কম শো হয়েছে, মানে হয়নি প্রায়, মানে we've just done few shows। আর আমাদের একটা নতুন সেটআপ হয়েছে which we are very excited, খোকা বাবু এক্সপ্রেস, which is a ধামাকাদার সেটআপ। দুর্ধর্ষ মিউজিশিয়ানস, আমরা সব একসঙ্গে স্টেজে we are like a band। ওকে একদম ডিফারেন্ট ইয়েতে আমরা অবতারে আমরা করছি, সারাকের অন্যরকম ভার্সনস করছি, অনেক রকম আছে। সো দ্যাট ইজ আ ভেরি গুড প্যাকেজ, কিন্তু সেটা প্যান্ডেমিকের জন্য আপাতত মাস্ক পরে আছে, দ্যাট ইজ ওকে। থ্যাংক গড আমরা এখন ওই জন্য আরো বেশি কনসেন্ট্রেট করছি। এখন এই সময়টা আমরা কয়েকটা ফিল্মের কাজ করছি, কয়েকটা সিরিয়ালের গান করছি, সেই কাজগুলো একসঙ্গে চলছে, ওই মাল্টিটাস্কিং এর মতন চলছে, একসঙ্গে চলছে। সো তার মধ্যে আছি। সো ভালো কয়েকটা ভালো গান, একটা আইটেম সং রিসেন্টলি শুট হলো যেটাতে আমরাও ফিচার করলাম। গানটা বেশ ধাঁসো একটা ধামাকা সং। অনেকদিন পরে একটা আইটেম সং, আমরা একটু নাচতে পারবো সঙ্গীতার গানে, আমিও নাচবো, অনেকটা নাচতে পারবো। মানে অনেকদিন হোয়াটসঅ্যাপের জন্য আমরা মেলোডি করেছি অনেক রকম। হ্যাঁ, এখন আবার ব্যাক টু আইটেম, একটু জাস্ট ওই সমীর মুখার্জি ছাপ চাই আমাদের, তো সেটা পাচ্ছি আমরা, সেটা পাচ্ছি। এই তুমি টুম্পা শুনেছো? হ্যাঁ, টুম্পা নেচেছো? হ্যাঁ, না নেচেছি, মানে আমার মনটা নেচেছে খুবই, মানে উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট টুম্পা। মানে এত ভালো লেগেছে সত্যি, দারুণ বাংলায়। সত্যি আমি যদি খুব অনেস্টলি কথা বলি, আমার গানগুলোর পর, ইনফ্যাক্ট জিৎ আর আমার গানগুলোর পর, এই আমাদের গানগুলোর পর একদম লাল, অনেক বছর কোনো সেই অর্থে হিট গান সারা বাংলায় এক গান বাজছে বা ওটা নিয়ে কথা চলছে, ওটা নিয়ে মজা করছে মানুষ, অনেক বছর হয়নি। আর আমি ভাবতাম কেন রে বাবা, কেউ কি নেই? নিশ্চয়ই আছে, অনেকে আছে, কিন্তু তারা সঠিক জায়গায় সঠিক সুযোগ পায় না। আমিও বম্বে চলে গেছিলাম, জিৎ আমরা দুজনেই আমরা বম্বেতে কাজ করি। এখানে কিছু ফেভারেবল কন্ডিশনস নয় বলে এখানে অনেক সময় অনেক কাজ করা যায় না, বা যেখানে করা হয় সেটা প্রকাশিত হয় না সেরকম মতো। যাই হোক, হোয়াট এভার দ্য রিজন ইজ, তো অনেক দিন এরকম মাস্তি হিট গান হয়নি। এটা হিট গান বলতে যা বলে বাস, দুটো হামটি দেনা, আমি মায়েরি বলছি আর খৈনি খাবো না। হ্যাঁ ঠিক আছে, একদম খুব সুইট কিন্তু গানটা, কি ভালো না গানটা, দ্য ভেরি ভিডিও ইজ লাইক মানে আমি বলছি এখানে যে আইটেম সংস গুলো, মানে কোট অ্যান্ড কোট আইটেম সংস গুলো হতো ওদের জিদ্দা বা ওর পরে, সেগুলো জিদ্দা আছে, আমি কিন্তু আর এখন তুমি কি দাঁতে থাকতে চাইছো? তুমি মানে কি যে বলছে, তো জিদ্দা বা ওর পরে গান সেরকম আইটেম সংস, মানে এখানে আমি দেখতাম মানে খুব ছ্যাবলা কথা লেখা হতো জোর করে আর কি। মানে আমি দেখতাম এটা কি বলতো, আইটেম সং মানে এটা কিছু নোংরামো করা, কেন? আর খুব চিপনেস করা, কি সুইট, মজাটা ভেতরে নেই।
ভেতরে যিনি বানাচ্ছেন, যারা বানাচ্ছেন তারা কিন্তু একটা কাজকর্ম করছে, এই চলো আমরা একটু মজা করি, আমরা কিন্তু চেষ্টা করে একটুখানি নিচু লেভেলের কোনো গান করি না, সেটা কিন্তু আইটেম সং নয়। আইটেম সং হচ্ছে গীতে টুম্পা সোনার মধ্যে মজা করা। দেখো মজা করলেই সবাই মস্তি পাবে। আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর টুম্পা সোনা দেখে আবার ইন্সপায়ার্ড হয়ে আমরা আবার একটা গান করে ফেলেছি যে হ্যাঁ বাংলায় আবার আইটেম সংস আসছে। বেশ। আচ্ছা, তুমি কি জামা কাপড় বেটের করে পরিচয় দাও, মানে এটাই পরে যেতে হয় বা কিছু এগুলো কিছু না মনে হলো যে এটা হতে পারে? সেদিন প্রসেন এসেছিল, হ্যাঁ আমরা একটা প্রজেক্ট করছি একসাথে, এরকম ভাবে টেনে বের করছে পেট থেকে। না শোন না, সেদিন প্রসেন আমরা খুব এখন তো গান ফান করছি একসঙ্গে, অনেক কয়েকটা প্রজেক্ট। তো প্রসেন এসেছে, আমরা গান লিখছি, ও গান লিখছে, আমরা শুরু করছি, এরকম কথা আমাদের বেরোনোর আছে না, ডিরেক্টরের সঙ্গে মিটিং করার আছে। তা আমি গিয়ে ও ঘরেতে যেরকম গিয়ে বলি, বেডরুমে গিয়ে বলেছি যে আচ্ছা কি পরে যাবো, কি করবো, প্রসেন দেখি করে হাসছে। কি হাসছিস কেন? একদম ঠিক আছে সমিত দা, তোমার মানে দরকার, হ্যাঁ 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 মানে বুঝতে পেরেছি তুমি মানে প্রেশার নয় যে এইটাই পড়ে ওটা না। ও সমিত তোমাকে বলে যে এরকম কিছু পড়ো না, মানে তুমি এটা ওরে বাবা না চাপ হয়ে যাবে না বলেই না, না বলে না কেন সেটা ওরে বাবার তো এমনি বলে, যদি আমি বলেও ফেলি যে এটা ভালো লাগছে না তখন না, সেটা তো প্রবলেম হবে না। না কিন্তু জিনিসটা হচ্ছে ও নিজে খুব বাড়ি যেরকম সাজায়, চা দিস, বাড়ি সাজায়, সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখতে, ও নিজেকেও খুব সাজিয়ে গুছিয়ে রাখে, আমাকেও সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে কিন্তু পারে না। তুমি তো এমনি সেজে গুজে থাকো সবসময় নয় রে, বাড়ির মধ্যেও মানে দাড়ি কামাতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, বেরোলে ঠিক আছে মানে ধর গান ফান যখন বানাচ্ছি তখন কিন্তু আমি ওসব ভাবি না আমাকে কেমন দেখতে লাগছে, হ্যাঁ মানে আই এম নট বদার্ড, হ্যাঁ আমি মানে তখন দাড়ি কামানো, চা করা বা স্নান করাটা একটা চাপের ব্যাপার তখন আমার কাছে, মানে কিছু করাটাই একটা চাপের ব্যাপার, মানে ওইখান থেকে উঠলে এক্সারসাইজ করলে 1 2 3 4 করলেও আমার চলে যাবে, মানে এটা কিছু খেলেও তখন চলে, জল খেলে চলে যায়, তো তখন খুব চাপের ব্যাপার থাকে, তো তখন একটুখানি কটাকটি লাগে যে কারণ দাড়ি কামানো নিয়ে নল দেয়, সেটা ছেড়ে দে। ও আমি কিন্তু যাই করি ও কমপ্লিমেন্ট দেয়, বাহ সেটা ওকে দেবার মতো, কেন সুন্দরভাবে শুধু তোমরা ক্যারি করো, যতবারই আমি দেখেছি জামা, বম্বেতে এত জামা, স্টুডিওতে অত জামা, আমাদের অন্য বাড়িতে একটা জামা, এত জামা, এখানে আলমারিতে ভর্তি, আমার আলমারিগুলোতে ওর জামা, মানে আমার সামো কয়েকটা এরকম পড়ে আছে, মানে এত জামা মনে রাখি কি করে কখন কোনটা পড়বে, জামা জুতো আমি ভাবতে পারি না। তুমি সেই হিসেবে তো বলছো মানে খুব ইভেন বাথরুমে ক্রিম, ওরি ক্রিম সবকিছু, তারপর একটা আমার একটা ছোট্ট একটা আফটারশেভ, ওকে একটা শেলফ দিয়েছি। আচ্ছা মানে একটা শেলফ যদি আমি পাই ধর বিশাল ব্যাপার, পুরো একটা শেলফ। আচ্ছা ক্রেডিট কার্ড কি বরেরটা ইউজ হয় না? কোনটা? বরের ক্রেডিট কার্ড কি ইউজ হয়, মানে তুমি কি হাজবেন্ডের ক্রেডিট কার্ড বা অন্য কারোর পিন জানো? ও ওর টাকায় সবকিছু করে না, আচ্ছা নেভার শুড ডু, মানে ইউ শুডন্ট ডু, মানে তুমি আমার শেলফ গুলো যায় না আর সবকিছু ওর দিয়েছে, বাকি সব সেলফ। ও তো ও জীবনের ও বাঁকুড়ার মেয়ে, ও কলকাতায় এসে নিজের থেকে একা নিজের জায়গা একটা করেছিল, মানে ওর বাড়ির থেকে ও এসে যে এত বড় একটা জায়গায়, যেখানে কোনোটাই বড় ছোট নয়, বাট ও যে একটা জায়গা করেছে যেটা সেটা সম্পূর্ণ নিজস্ব। ও তো এমবিও করেছে, ও চাকরি ছেড়ে, শি ওয়াজ ইন কগনিজেন্ট, চাকরি ছেড়ে তারপরে গান বাজনা করে, যেখানে নিজেকে সাস্টেইন করে একটা অন্য জায়গায়, সেখানে ওর বাবা মা থাকেন না, ও একটা রেন্টে থাকে, সেখানে নিজেকে সাস্টেইন করে করা। সো ওইটা আমার খুব ভালো লাগে। আই লাইক ইন আ পার্সন, ছেলে হোক কি মেয়ে হোক কি বাচ্চা হোক কি বুড়ো হোক, যে নিজের ওপর ডিপেন্ডেন্ট, যে নিজের উপায়ে নিজে বুঝতে পারে, নিজের ওপর নিজেকে রেসপন্সিবল মনে করে। আমার মনে হয় সে আশপাশের দুনিয়াটাকেও খুব রেসপন্সিবলি রাখে। ওর ক্রেডিট কার্ড দিতে বা ডেবিট কার্ড দিতে আমার সেই ইগোটা নেই, মানে আমার নিজের টাকায় কিছু কেনার একটা প্রচন্ড আনন্দ আছে। সেটা ঠিক, আমি আর্ন করেছি এই টাকাটায়, আমি নিজে জিনিস কিনেছি। দেখ যেরকম ওকে ইয়েলোটা না দিলে ওটা করবে, হ্যাঁ তো মানে ওটা আমার কাছে
ইয়েলোটা যদি আমি খেয়ে ফেলি অ্যাজ ইফ আমি ইয়েলো খেলাম, মানে ইয়েলো কাপে কাপের, বা ইয়েলো জিনিস ইয়েলো ফেভারিট কালার। এই আমারও। আচ্ছা এই যে মানে চায়ের কাপ এখানে যা কিছু রয়েছে মানে কেনাকাটা কি তুমি একা করো না সমিতা যায় মাঝে মাঝে? দুজনে মাঝে মাঝে নয়, সব সময়। আমি কিন্তু খুব সাজাতে মানে আমি ভালোবাসি। যেরকম ভালোবাসি শৌখিন তারপরে। সেইভাবে ও ভালোবাসে। আমিও খুব Same. শৌখিন। এইটাতে বিশাল Same. আমাদের বম্বের ফ্ল্যাটটা ও যখন এসেছিল তার আগে একটা মাঠের মতন ছিল, মানে ব্যাচেলার ছিলাম আমি, সো জাস্ট মানে বেসিক খাট, একটা সোফা, মানে বেসিক জিনিস, একটা আলমারি, এরকম ওর ওখানে ফার্নিশড কিছুটা পাওয়া যায় তো সব, হ্যাঁ হ্যাঁ সে তো সব জিনিসই পাওয়া ভাড়া পাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ, তো ওরকম মানে বেসিক জিনিস ছিল। কিন্তু ও আসার পর আমাদের অনেক বন্ধু বান্ধব আসার কথা হয়েছিল, আমাদের একদম ফ্ল্যাটটা সেরকম সাজানো গোছানো ছিল না, বিকজ আমার কাছে বম্বেটা ওয়াজ আ ওয়ার্ক প্লেস, আমি যেখানে কাজ করি, আমার স্টুডিও আছে অ্যান্ড খাওয়া দাওয়া থাকা হয়, দো আই স্টে ইন আ উই স্টে নাও ইন আ ভেরি প্রপার প্লেস। এখনো আইতে আটকে আছে। না তখনের কথা বলছিলাম তো ওই জন্য। তোমার কিন্তু চাপ আছে। হ্যাঁ হ্যাঁ, চাপ Interview আছে। পরে হ্যাঁ। ভুল করে আই বলেছে। ঠিক আছে। জানি জানি। এখন আইতে আই একদম মিলিয়ে চাপ আছে। তো তো তখন হঠাৎ একদিনে, এন্ড বেলা ইনফ্যাক্ট মানে একদিনই ধর, হ্যাঁ একদিনেতে আমরা মানে সর্বস্ব গুছিয়ে সাজিয়ে কার্টেন্স মানে সব জায়গায় কিরকম করে, আর আমার কি আছে ওরও সেটা আমার মতো দেখলাম, সেখানে কানেক্টেড মোর, যে যেটা চাই সেটা এক্ষুনি চাই, সেটা কেমন করে হবে জানি না, মানে তার সেখানে যদি আমি এগুলো আগে কি ভয় পেতাম, মানে আমি তো মনে করতাম আমি পাগল, যে এক্ষুনি একটা চাই মানে এক্ষুনি আমাকে কে এনে দেবে, কিন্তু দেখলাম বাবা আমি এটাই জন্যই হয়েছে। আর আমিও দেখলাম আর একজনও আছে আমার মতন পাগলি, যে এরকম হতে পারে যে এইরকম এক্ষুনি চাই, মানে কিরকম তোকে একটা এক্সাম্পল একটা দিচ্ছি। লাইট কি এটা তো এটারই আরেকটা আমাদের হ্যাঁ। রেট আছে বোম্বেতে, শোন ধর মানে একটা লাইট কিনতে ও যাব, light কিনতে মানে সব লাস্টে মনে টাকা হচ্ছে একটা আছে। লাইট মানে এরকম হয়েছে করে ল্যাম্প শেডস কিছু, হ্যাঁ Okay. তো ল্যাম্প শেডস কিনবো কি করে, ল্যাম্প শেড কিনতে হবে, তখন বাজে 8:30 হয়ে গেছে, নটা সবকিছু বাজে। কুশান মুশান নেই ওই তাই 9টা করে, বাজে। 9টা বাজে অ্যান্ড ফ্যাব ইন্ডিয়া 9টায় বন্ধ হয়ে যাবে, আর ফ্যাব ইন্ডিয়া ছাড়া আমাদের পছন্দ হবে না, তো সেইখানে আমি ব্র্যান্ডসগুলো নিয়েই বলছি বিকজ ইট ডাজন্ট ম্যাটার, তো গেছি আমরা লোকনপালা, হ্যাঁ তো ওখানে গেছি, তো বড় ফ্যাব ইন্ডিয়া কিন্তু ওদের বিশাল বড় একটা, আমি বলছি শাটার ডাউন করছে, হ্যাঁ এবার তুমি কিসের জন্য দোকান খোলাও, এমার্জেন্সি ওষুধ, Exactly. ও বলছে দাদা একটু প্লিজ শাটারটা আপনি খুলুন, এমার্জেন্সি ব্যাপার, এমার্জেন্সি কোথায় যাচ্ছি না ফ্যাব ইন্ডিয়া, যে emergency- এমার্জেন্সি ব্যাপার কিন্তু প্লিজ খুলে দিন খুল দিয়েছি, বডি ল্যাঙ্গুয়েজটা এরকম নয়, বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমার বিশাল তখন, মানে আমি আই উইল গেট ইট এমার্জেন্সি হ্যাঁ সিচুয়েশনে, আপনি এমার্জেন্সি, একটা আর মুম্বাইতে সবাই একটুখানি Relax. একটুখানি সরল আছে, মানে আচ্ছা, হ্যাঁ। তো সেই পুরো দোকান খুলিয়ে ফ্যাব ইন্ডিয়ার দোকান, ওদের সিস্টেম বন্ধ, সেখানে বলা হয়েছে এমার্জেন্সি, কেন এমার্জেন্সি সত্যি, কেন আমরা তখন মানে এত হতাশ হয়ে যাবো, এত শরীর খারাপ হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু আমি সেদিন সেটা না mood হয়। off হয়ে বসে থাকবো বোধহয়, কেনা হয়নি। তো সেই রকম ভাবে উই বট অল দ্য ল্যাম্প শেডস, ওকে দোকান খুলিয়ে ফ্যাব ইন্ডিয়ার মতো একটা, মানে যাই হোক মানে একটা ছোট দোকান হলে তাও বলা যায়, ওদের তো একটা সিস্টেম আছে, তো ওই রকম আমাদের পাগলাম, মানে ম্যাডনেস, খুব- যেটা যখন খুব চাই সেটা connected। তখনই সঙ্গে সঙ্গে চাই, আকাল গাড়ি বিদায় চাই হয়ে আজকে তো যাবে। আজকেরই চাই, আচ্ছা 2 থেকে 3 হওয়ার কোনো প্ল্যান চলছে এই মুহূর্তে তোমার? আমরা এমনি এত এমনি লোক, আমরা দুই দুয়ে চার এখন মনে ও হয়। ও একটা বাচ্চার মতো যেটা আমাকে সামলাতে হয়, আমাকে ওকে সামলাতে হয়, আচ্ছা সো এই মুহূর্তে তুমি বলছো কোনো প্ল্যানিং নেই সেভেন্থে? আর কোনো প্ল্যান করি না, যেরকম জীবনে হবে সেরকম না এই হবে। প্যান্ডামিক ব্যাপারগুলো যাক, আচ্ছা তারপরে কোনো প্ল্যানিং চলছে? আচ্ছা না চলছে না মানে ব্যাপার হালকা করে চলছে, একটা প্ল্যানিং চলছে। হালকা মনে জেগেছিলাম ফেরিয়া, ও পাগলা। আচ্ছা একটু গান হোক, গানটা কিন্তু একটা চাই, কারণ আমরা একদম শেষে চলে এসেছি, কিন্তু match একটা হয়ে গান, হ্যাঁ আমার এটার সঙ্গে এটা আমি তো ওখানে দেখেই দিয়েছি, বাহ, বাহ। বাহ, দারুণ। কি গান করি, কিছু একটা হোক না এটা। খুব গান করা যায়, এইসব এখন গানগুলো হচ্ছে সব আনরিলিজড, না না আনরিলিজ লাগবে এই না, যে হ্যাঁ, ধরো হ্যাঁ, তুমি পুরোনো গানই করো তো, তোমরা। ধরো কিছু পারো না আমাকে ছাড়া, তুমি ওরা চলো গান করো, চলো পারবো ওটা গাইতে, যখন হ্যাঁ। পারি না, কিছু কিন্তু পারে না সত্যি, এটা কিন্তু সত্যি বলছি, সত্যি পারি না কিছু, ও আমাকে লাগে এই কিন্তু, এতক্ষণ ও সবকিছুতে। বুঝেছে, মানে ও বুঝেছে না, ও ও একমাত্র সেটা জানে
মানুষ ভাবে বোধহয় আমি সবকিছু পারি, মানে যেটা আলটিমেটলি হয়তো পেরে যায়, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিচ্ছু পারি না। সবিতা সিরিয়াসলি বলছি, তোমাকে আমি আজকে যেভাবে দেখছি আর তোমাকে যেরকম ভাবে এতগুলো বছর, প্রায় 13টা বছর তো আমার ইন্ডাস্ট্রিতে কেটে গেছে, তোমাকে যেভাবে আমি দেখেছি আর ইন্ডাস্ট্রিতে নট ব্যাড রকিং 13 বছরই তো মনে হচ্ছে। 13 বছর বয়সটা না না 23 দাও অন্তত। 10 বাড়িয়েছে। ওখানে কমেন্টে আসতে শুরু করবে, এটা বেশি বলে ফেলেছে উনি। সো সেইখান থেকে আজকে না ভীষণ আলাদা রকম, মানে এইরকম সবিতাকে কোনোদিন আমি দেখিনি। তার জন্য বেশ ভালো তার লাগছে। জন্য একটা প্রেম হতে লাগে, ইয়াং হতে লাগে ভেতর থেকে, বুঝেছো? সবিতা ইয়াংই ছিল, একটু হার্ট থেকে ও কি থেকে হার্ট থেকে, ও আচ্ছা, হৃদয় থেকে তোমার রঙিন হতে হতো। হৃদয় হৃদয়। হ্যাঁ তো কি গান বলছিলাম? গান গান না, একটা গান বুঝলেন? डूबा डूबा रहता है ये मन, डूबा डूबा रहता है ये मन, डूबा डूबा रहता है ये मन, ये क्रेजी मन। ও সোনা আমি কিছুই পারি না, তোমাকে ছাড়া যে আমি কিছুই জানি না। ও সোনা আমি কিছুই পারি না, তোমাকে ছাড়া যে আমি কিছুই জানি না। তোমাকে 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 ছাড়া যে আমি কিছু করতে পারি না আমি জানি। তোমাকে 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 ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না আমি জানি। ও সোনা আমিও পারি না, তোমাকে ছাড়া যে আমি কিছুই জানি না। डूबा डूबा रहता है ये मन, डूबा डूबा रहता है ये मन, डूबा डूबा रहता है ये मन, ये क्रेजी मन। ओ सोना। ওয়েল মানে এরকম আড্ডাটা তো বেশ জমে জমজমাট, বাট ইয়েস কিছু করার নেই, ঘড়ির কাঁটা বলছে যে এবার সময় এসছে একটু একটু এবার র্যাপ আপ করতে হবে। বাট হ্যাঁ, এরকম ধরনের আড্ডার জন্য অবশ্যই ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব উই স্পট ইউ। আর যেতে যেতে অফকোর্স উর্বি আছে, সমিতদা আছে, একটুখানি তুমি কি বলতে চাও তোমার ফ্যানেদের, আমাদের ভিউয়ার্সদেরকে তোমার মতন করে প্লিজ ডু শেয়ার। কিচ্ছু বলার নেই, কিছুই বলার নেই, কিন্তু ওর আমরা সব বের করে নিচ্ছি, আর কি বলা হ্যাঁ, ভেতর থেকে সব বেরিয়ে গেছে। সব বের করে নিয়েছে। না বাট আমি আমার আমাদের ভালোবাসার যারা ব্যক্তি আছে, দ্য মিউজিশিয়ানস, টেকনিশিয়ানস, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, আমি শুনছি অনেক জায়গা থেকে শুনছি, আমি আরজেদের কথা শুনছি, মানে অনেক অনেক গল্প শুনছি যে সবাইকার পেমেন্ট স্ট্রাকচার, চাকরি বাকরি যারা করেন, যারা শোবিজ লাইনেতে আছেন, শো করেন, অনেকের আর্থিকভাবে আমাদের সকলের আমাদের তো একটা টান পড়েছে কোভিডের জন্য, আমরা সেটা জানি, সেটা অস্বীকার করা যায় না। কিন্তু এটাও বলবো, এটাই আমি সামিত, উর্বি, আমি এটাই আমরা বলতে চাই যে এই যে কোভিড সিচুয়েশন, এরকম একটা যে মহামারী আসবে, এরকম একটা প্যান্ডেমিক আসবে আমরা ভাবতে পারিনি। জীবনে হলো তো অনেক কিছুই হয় অনেক জীবনে, সেটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আমরা কিন্তু এখনো বেঁচে আছি, আমরা এখনো নিঃশ্বাস নিচ্ছি ঈশ্বরের কৃপায়। নেচারে যে ঈশ্বরকে বিশ্বাস করে না, এই ব্রহ্মাণ্ডের তে আমরা আছি যে তার কৃপাতে, হ্যাঁ আমরা এখনো বেঁচে আছি, অক্সিজেন নিচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, কথা বলছি, আবার হাসছি। যতই যে দুঃখে থাকুক, সে কিন্তু 24 ঘন্টার মধ্যে হাসে, সারা জীবন যে দুঃখ থাকে না। তো আমরা হাসছি, আমরা জীবনযাপন করছি, এটাই সবচেয়ে বড় আশীর্বাদ, এটাই সবচেয়ে বড় পাওয়া। বিকজ লাইফ ইটসেলফ ইজ ভেরি 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 প্রেশাস। লাইফটাই হচ্ছে সাকসেস। এই যে আমরা জীবনে জন্মগ্রহণ করেছি, এটাই সাকসেস। বাকি জিনিসে এত মাথা ঘামাবেন না, ঘামাস না তোরা মাথা, সব কিছু হবে। হ্যাঁ, মহামারীটা তো সত্যি, এটাকে বলছি না ভয় পেতে, বাট সতর্ক থাকলেই আমার মনে হয়, সেফ থাকলে আমার মনে হয় ভালো থাকা যায়। সতর্ক থাক, সবকিছু থাক, কিন্তু আনন্দে থাক। একদম, আনন্দটা মেন। সবাই আমরা যেন আনন্দে থাকি। একদম। অনেক প্রবলেমস যায়, অনেক কিছু হয়, কিন্তু আমরা সেটা পেরিয়ে এসেছি। প্যান্ডেমিকটা অলমোস্ট পেরিয়ে এসেছি। 2021
এসে গেছে। হ্যাঁ একদম চলে যাচ্ছে। সো আমরা যারা পেরিয়ে এসেছি তারা কিন্তু সার্ভাইভার্স, হ্যাঁ, সেটার একটা সেলিব্রেশন ডিমান্ড করে। আর এই যে ভেতরে যে সাইকোলজিক্যাল ড্রামা চলছে ওটাকে একটা সিরিয়াল ভেবে সাইডে রাখ আর জীবনটাকে মস্তিতে জিও।